প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? লেকচারের শুরুতেই তোমাদের জন্য শুভ কামনা করছি। প্রথমেই আমরা গত লেকচার থেকে প্রাপ্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। গত লেকচার থেকে আমি কিছু সমস্যা পেয়েছি। যেমন একজনের একটা সমস্যা ছিল, স্যার থিটা কোণটা আপনি প্রথম চতুর্ভাগে দেখিয়েছেন, এটা কি অন্য কোনো চতুর্ভাগে বসতে পারে? আর একজনের একটা প্রশ্ন ছিল, স্যার মেরুবিন্দু কি উপরে নিচে চেঞ্জ হয়ে যেতে পারে? এরকম দুইটা প্রশ্ন আমি পেয়েছি। এই প্রশ্ন দুইটার যদি আমরা উত্তর সঠিকভাবে বুঝতে চাই, তাহলে আমাদের ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তা আমরা ক্লাস 10-এ কিংবা 9-এ ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে পড়ে আসছি। একটু খেয়াল করার চেষ্টা করি সবাই। ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা কি বুঝি? একটু মেমোরিতে আনার চেষ্টা করি সবাই। ত্রিকোণমিতিক কোণ বলতে কি বুঝো? তার আগে একটু খেয়াল করা জ্যামিতিক কোণ বলতে আমরা কি বুঝি? আমরা ছোটবেলায় পড়ছিলাম কোণ কাকে বলে। আসলে ওই প্রশ্নটা একটু আপেক্ষিক ছিল। আসলে প্রশ্নটা সঠিক হওয়া উচিত ছিল, জ্যামিতিক কোণ বলতে কি বুঝি, জ্যামিতিক কোণ কাকে বলে। তো ছোটবেলায় আমরা তো আর ত্রিকোণমিতি পড়ি নাই, তাই আমরা কোণ বলতে জ্যামিতিক কোণকেই বুঝিয়েছি। সুতরাং প্রশ্নটা এখন সঠিকভাবে এরকম হওয়া উচিত, জ্যামিতিক কোণ কি আর ত্রিকোণমিতিক কোণ কি। তা আমরা আগে যে সংজ্ঞাটা পড়ে আসছি ছোটবেলা থেকে, যে দুইটি সরলরেখা এক বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তাই কোণ, আসলে সেটাই ছিল জ্যামিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ, সেখানে দুইটি সরলরেখা লাগবে, কিন্তু সংজ্ঞাটা একটু আলাদা, উৎপন্ন প্রক্রিয়াটা একটু ভিন্ন। একটু মনে আসছে কি তোমাদের ত্রিকোণমিতিক কোণ কাকে বলে এতক্ষণে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি ত্রিকোণমিতিক কোণ কাকে বলে। নাহলে আমি পরে লিখেও দেব, আগে এমনি শোনো, তোমরা মাথায় নেওয়ার চেষ্টা করো। ত্রিকোণমিতিক কোণ কাকে বলে? একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলা হয়। মূল কথা মাথায় রাখতে হবে আমাদের, ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন করার ক্ষেত্রে একটা রশ্মি স্থির থাকবে, তার সাপেক্ষে আর একটা রশ্মি ঘূর্ণায়মান হবে, ঘুরে যে কোণ তৈরি করবে সেটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আমি আবার বলছি, একটি ঘূর্ণায়মান রশ্মি অপর একটি স্থির রশ্মির সাপেক্ষে ঘুরে, দ্যাট ইজ ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন করবে তাই হলো ত্রিকোণমিতিক কোণ। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, একটু মাথায় নেওয়ার চেষ্টা করি। ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা কি বুঝি? ত্রিকোণমিতিক কোণ লিখে কোলন ড্যাশ দাও। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। লেখো, আমার সাথে লেখো সবাই। ত্রিকোণমিতিক কোণ বলতে আমরা কি বুঝি? একটি স্থির রশ্মির সাপেক্ষে একটি ঘূর্ণায়মান রশ্মির ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাই ত্রিকোণমিতিক কোণ। মুখস্থ করে নেই সবাই, মুখস্থ করে নেই। দরকার আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে একটা স্থির রশ্মি থাকবে, তার সাপেক্ষে একটি ঘূর্ণায়মান রশ্মি থাকবে,
এই ঘূর্ণায়মান রশ্মিটি কিছু দূর ঘুরে থেমে যাবে, তার ফলে ওই রশ্মির অবস্থান এবং স্থির রশ্মির যে অবস্থান, এই দুই স্থানে যে কোণটা তৈরি হবে সেটাকে বলতেছি আমরা ত্রিকোণমিতিক কোণ। তা আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করো যেমন একটা কোণ তৈরি করে আমি দেখাচ্ছি। মনে করি OX একটি স্থির রশ্মি, মনে করি OX একটি স্থির রশ্মি। এই রশ্মি আর রেখার মধ্যে পার্থক্য হলে এখানে আমরা যদি এভাবে দিই তাহলে আমরা রেখা না বলে রশ্মি বলবো। আচ্ছা, এটার সাপেক্ষে আর একটা ঘূর্ণায়মান রশ্মি কল্পনা করো। ঘূর্ণায়মান রশ্মিটি ঘুরতে পারে, স্যার ঘূর্ণনটা কিরকম হবে? আবার ঘূর্ণন আছে দুই প্রকার। গণিতবিদরা ঘূর্ণনটাকে ঘড়ির কাঁটার সাথে তুলনা করেছেন। একটা দিক কল্পনা করছেন ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে, আর একটা দিক কল্পনা করছেন ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে। যাই হোক, আমি পরে ওটা বলছি। একটা দিক হলো ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে, আর একটা দিক হলো ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে। আমি প্রথমে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে কোণটা তৈরি করছি। OX রেখা থেকে একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটা খেয়াল করে কোন দিকে ঘুরতেছে, আমি তার বিপরীত থেকে ঘোরা শুরু করলাম। ঘুরে একটা অবস্থানে এসে মনে করো থেমে গেল। মনে করো OY অবস্থানে এসে থেমে গেছে। তাহলে OX একটি আদি রশ্মি, OX রশ্মির সাপেক্ষে একটি ঘূর্ণায়মান রশ্মি OX থেকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে OY স্থানে এসে থেমে গেল। তাহলে স্পষ্টত এখানে একটা কোণ তৈরি হয়ে গেছে, XOY কোণ। এই কোণটাকে বলতেছি আমরা ত্রিকোণমিতিক কোণ। এখন বলে স্যার ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে সবসময় হবে না, ঘূর্ণনটা দুই ধরনের হতে পারে। ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে। তাহলে আমরা এখন ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে যদি কোণ ধরি তাহলে দেখো এখানে কিরকম করে হবে। OX আদি অবস্থান, OX অবস্থান থেকে ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে যদি যায়, আগেরটা গেছে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে, আমরা তীর চিহ্ন দিয়ে এভাবে দেখাচ্ছি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে। আর ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে যদি যায় তাহলে এভাবে আদি অবস্থান, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে আস্তে আস্তে এসে মনে করো OZ অবস্থানে এসে থেমে গেল। OZ অবস্থানে এসে থেমে গেল। তাহলে এখানে আরেকটি কোণ উৎপন্ন হয়ে গেছে। এই কোণটাও হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, এই কোণটাও ত্রিকোণমিতিক কোণ, এই কোণটাও ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ কয়ভাবে উৎপন্ন হচ্ছে? দুই ভাবে উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা একটু নোট দিয়ে নেই। ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে যে কোণটা তৈরি হচ্ছে সেটাকে বলবো আমরা ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে যে কোণটা তৈরি হচ্ছে সেটাকে বলবো আমরা ঋণাত্মক কোণ। তাহলে আমরা একটু ধনাত্মক কোণ আর নোট দিয়ে লিখে নেই। আমরা নোট দাও, নোট। ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় তাকে ধনাত্মক ধরা হয়। তাহলে আমরা নোট দিয়ে নিই। নোট 1, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা ধনাত্মক কোণ। এটাকে প্লাস ভি দিয়ে আমি বুঝাবো। নোট 2 দাও, নোট 2 দাও। নোট লেখা হয়ে গেছে। 1 নম্বর নোট, খুব তাড়াতাড়ি। ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে, আবার বলছি, এই অবস্থান থেকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে যে কোণ সেটাকে বলতেছি আমরা ধনাত্মক। আর ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে যে কোণটা আছে সেটাকে বলতেছি আমরা ঋণাত্মক কোণ। নেগেটিভ নেই, সংক্ষেপে পজিটিভ প্লাস ভি দিয়ে আমি লিখবো, নেগেটিভ মাইনাস ভি দিয়ে বুঝাবো। তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে লেখা হয়েছে, খুব তাড়াতাড়ি লেখা হয়েছে। আমি একটু চালাকি করি,
নোট 1 লেখা হয়ে গেছে, তাহলে এখানে আমি 2 দিয়ে একটু চালাকি করতেছি। ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ ধরা হয়। নোট 2 লিখে ফেলা বাবা, নোট 2 লিখে ফেলা আমার সাথে। ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ ধরা হয়। ঋণাত্মক কোণ ধরা হয়। নোট 2 লিখে ফেলো। ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ ধরা হয়। তাহলে আমরা মনে হয় ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। আমাদের প্রশ্ন ছিল পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে থিটাটা স্যার অন্য স্থানে বসতে পারি কিনা। অবশ্যই পারবে। আমরা একটু যাই পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে। লেখা হয়ে গেছে। দ্রুত তো স্লো হইলে হবে না, একটু দ্রুত নিতে হবে। ওকে, ঠিক আছে। আমরা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে থিটাটা আর একটু বিভিন্ন অবস্থানে দেখি। আমরা একটু মনে করি একটা নির্দিষ্ট বিন্দু ধরেছিলাম যাকে বলছিলাম আমরা মেরু বিন্দু বা পোল। ওই বিন্দুকে আমি একটা রেখা কল্পনা করা হয়েছে যাকে আমরা বলছিলাম মেরু রেখা। আজকাল লিখতেছি না, কত লেকচারে লেখা হয়ে গেছে, তাড়াতাড়ি বলার চেষ্টা করব। মেরু বিন্দু বা পোল, মেরু রেখা বা আদি রেখা। আমি পি বিন্দুটা এখানে নিয়েছিলাম। তাহলে পি বিন্দু যদি আমি এখানে নিই, তাহলে এই দূরত্বটা আমাদের ছিল ব্যাসার্ধ ভেক্টর যাকে আমরা আর দিছিলাম। এই কোণটা ভেক্টর কোণ যাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। এখন আমার যদি পি বিন্দুটা এই অবস্থানে আসে, তাহলে আমার থিটা কোণটা হবে। পি বিন্দুটা যদি আমি এখানে নিই, তাহলে যোগ করে দাও বাবা। পি বিন্দুটা যদি আমরা এখানে নিই, তাহলে আমার থিটা দাঁড়াচ্ছে কোনটা? এইটা। এখন আমাকে প্রশ্ন হলো, স্যার আপনি একটু আগে বললেন ত্রিকোণমিতিক কোণ দুভাবে উৎপন্ন হয়, আমরা কোন ডিরেকশনে যাব? তুমি যে কোনো একটা ডিরেকশনে ব্যাখ্যা দিতে পারো। ও এক্স রশ্মি থেকে যদি বলি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে, তাহলে আমরা বলতে পারি পি বিন্দু ও এক্স রশ্মি থেকে থিটা কোণে অবস্থান করতেছে। আর যদি বলো, কেউ যদি বলতে চাও না স্যার আমি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে বলবো না, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে বলতে চাই, তাহলে কত কোণ হবে? এই কোণটা যদি এটা হয়, তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে বলতে গেলে আমি কি এই দিকে অগ্রসর হব? না এই দিকে অগ্রসর হব? খেয়াল করো, নিশ্চয়ই আমরা তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে এদিকে যাবো, এইদিকে গিয়ে 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 আবার এই জায়গায় আসবো। তাহলে আমি বোঝার সুবিধার্থে আগে এটা একটু মিশিয়ে দিতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে এখন। আচ্ছা, তাহলে আমি যদি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ব্যাখ্যাটা দিতে চাই, তাহলে আমি কোনটা বলতে চাচ্ছি? এই কোণটা আমাকে বলতে হবে। তাহলে পি বিন্দুর অবস্থান যদি আমরা ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে দিতে চাই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে আর কমা থিটা। আর দূরত্বে থিটা কোণে অবস্থান করছে। আবার যদি আমি বলি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে বলতে চাই, তাহলে আর কিন্তু আমার ঠিক আছে, খেয়াল করো ভালো করে, আর আমার ঠিক আছে, কিন্তু থিটা কোণটা হয়ে গেল এদিক দিয়ে গিয়ে এই পর্যন্ত। টোটাল কোণটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। টোটালটা 360 ডিগ্রি। আমরা যেখানে একটু কল্পনা করি, তাহলে টোটাল কোণটা কত হবে? 360 ডিগ্রি। সেখান থেকে তাহলে থিটা কোণ মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই দৈর্ঘ্য, এই কৌণিক দূরত্বটা কত হবে? 360 ডিগ্রি মাইনাস থিটা। তখন পি বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে হবে আর মাইনাস আর কমা 360 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে কথা? আবার বলছি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে যদি আমি বলি, বিপরীতে যদি বলি, তাহলে আর কমা থিটা। কিন্তু এই ব্যাখ্যাটা যদি আমি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে বলতে চাই, তাহলে হবে আর তো আমার ঠিক আছে। খেয়াল করে ভালো করি, আর ঠিক আছে, কোনটা হয়ে গেল ঘড়ির কাঁটার ঘূর্ণন হলে এদিক দিয়ে চলে আসতেছে।
এখন যদি আমি পি বিন্দুর অপোজিটে ঠিক এই জায়গায় বিন্দুটা নিই, পি বিন্দুর অপোজিট যদি আমি এই জায়গায় যদি বিন্দুটা নিই, ধরো একটা পি ড্যাশ বিন্দু, আমরা যদি বলি পি ড্যাশ বিন্দুর অবস্থান কত হবে, পি ড্যাশ বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমি যদি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে যাই, তাহলে কি থিটা বলতে এই পুরো এই কোণটা আসবে। এই দূরত্বটা ধরে নিলাম, আরে ধরে নিলাম, এই কোণটা যদি থিটা হয় তাহলে টোটাল এই কোণটা কত ডিগ্রি হবে একটু খেয়াল করা ভালো করে। এইটুক যদি থিটা হয়, টোটাল এই পর্যন্ত কৌণিক দূরত্বটা কত হবে? এটা কি একটা সরল কোণ হয় নাই? দেখো ভালো করে, দেখো একটু খেয়াল করে, এই পর্যন্ত এই কোণটা কত ডিগ্রি হবে? পাই 180 ডিগ্রি। এটা থিটা, তাহলে থিটা প্লাস কত, আর কমা থিটা প্লাস কত বলো, থিটা এই পর্যন্ত থিটা প্লাস কত পাই। তাহলে আমরা বিভিন্ন উদাহরণ থেকে বুঝলাম আমার পি বিন্দুর অবস্থান যে কোনো জায়গায় হতে পারে, আমরা ত্রিকোণমিতিক কোণের সাহায্যে সেটা মেপে বলে দিতে পারবো। এখন ত্রিকোণমিতিক কোণ যেহেতু দুভাবে পরিমাপ করা যায়, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে সেভাবে বলতে পারবো, আবার ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকেও বলতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, স্যার ও বিন্দুটা কি উপরে নিচে নেওয়া যায়? পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা একটা স্থির বিন্দু বাবা ধরে নিয়েছিলাম, একটা ফিক্সড পয়েন্ট, স্টেশনারি বিন্দু, স্থির বিন্দু। ও বিন্দু ঠিক থাকবে। হ্যাঁ, পি বিন্দু আমাদের কল্পিত যে বিন্দু, আমাদের প্রথম দিনে স্থানাঙ্কের উদ্দেশ্য ভুলে গেলে হবে না। স্থানাঙ্কের উদ্দেশ্য ছিল সমতলে একটা বিন্দুর অবস্থান নির্ণয়। সুতরাং পি বিন্দু এদিকে হতে পারে, পি বিন্দু যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ বলে স্যার পি বিন্দু যদি এখানে নিয়ে আসি তাহলে আর দূরত্বটা কিন্তু কমে যাচ্ছে। রিমেম্বার, পি বিন্দু যদি এখানে নিয়ে আসি আর কমে গেল, পি বিন্দু যদি এখানে নিয়ে আসি আর কমে যাচ্ছে, কোণ কিন্তু আছে একটু। পি বিন্দু এখানে নিয়ে আসি কমে গেল। হ্যাঁ, পি বিন্দু যদি একে মেরু বিন্দুর সাথে মিশে যায় তখন আর 0 হয়ে যাবে, থিটাও 0 হয়ে যাবে, অর্থাৎ তখন মেরু বিন্দু আর মূল বিন্দু সেম হয়ে যাবে, একই বিন্দুতে পরিণত হয়ে যাবে। তখন এটা 0,0 ডিগ্রি। তাহলে এই মেরু বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে একটু নোট দিয়ে রাখতে পারি আমরা, মেরু বিন্দুর স্থানাঙ্ক কত, নোট দাও। যদি বলি মেরু বিন্দুর পোলার স্থানাঙ্ক কত, মেরু বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে একটু বলার চেষ্টা করি। পোলার স্থানাঙ্ক আর থিটা, আর হলো কল্পিত বিন্দু থেকে মেরু বিন্দু দূরত্ব। আমার কল্পিত বিন্দু যদি মেরু বিন্দুর গায়ের উপর সমাপতিত হয় তাহলে আর তো 0 হয়ে যাচ্ছে, আর কমতে 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 কি 0 হয়ে যাচ্ছে, থিটাও আর তখন থাকতেছে না। তাহলে কি হচ্ছে, তাহলে 0, এটা হলো দূরত্ব, মানে দ্যাট ইজ আর 0 ডিগ্রি। এটা হলো তোমার কোনটা, ভেক্টর কোণ 0,0 ডিগ্রি। তাহলে মেরু বিন্দুর পোলার স্থানাঙ্ক 0,0 ডিগ্রি। আমার মনে হয় আমি বিস্তারিত আলোচনা করছি। দুইটা যে কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেনে আমার মনে হয় স্পষ্ট হয়ে উঠেছে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এখন আমরা আজকে নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা গত লেকচারে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছিলাম কার্টেসীয় পদ্ধতিতে। খেয়াল আছে? সূত্রটা একটু মনে করার চেষ্টা চালাই। কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কি ছিল খেয়াল করে একটু। রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটার সাহায্য নিয়ে আজকে আমরা আরেকটু নতুন শিখব কি, পোলার স্থানাঙ্কের মাধ্যমে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। বলো, পোলার স্থানাঙ্কের মাধ্যমে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা খাতায় লিখে ফেলি, আমার সাথে লিখে ফেলি সবাই। পোলার স্থানাঙ্কের মাধ্যমে লিখে ফেলি দ্রুত, সময় কমে আসতেছে। পোলার স্থানাঙ্কের মাধ্যমে দুই বিন্দুর
মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। পোলার স্থানাঙ্কের মাধ্যমে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা করতে গেলে আমরা একটু কার্তেশীয়তে যে সূত্রটা প্রতিপাদন করেছিলাম সেটার একটু আমি হেল্প নিব। রেডি? মনে করো এ এবং বি দুইটা বিন্দু। এ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x2 y2। মনে করি কমা এ ও বি বিন্দুর কার্তেশীয়, আমি একটু তারা স্পিড দেওয়ার চেষ্টা করতেছি কারণ সময় কমে আমাদের বেশি কাজ করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2। তাহলে এ ও বি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2। তাহলে গতদিন আমরা প্রতিপাদন করছি, বলার চেষ্টা করো। সুতরাং এবি সমান আমি কি লিখতে পারি তাহলে? রুট ওভার এই ভুজ বিয়োগ এই ভুজ, ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল। এটা একটু সমীকরণ নাম্বার দেই 1। ওকে, আমরা কিন্তু পোলার স্থানাঙ্কের মাধ্যমে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার চেষ্টা চালাচ্ছি। এখন আমি কল্পনা করব এ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক ধরছিলাম x1 y1, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক মনে করো r1 θ1, বি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক ছিল x2 y2, মনে করো বি বিন্দুর পোলার স্থানাঙ্ক r2 θ2, বি বিন্দুর পোলার স্থানাঙ্ক মনে করো r2 θ2। তাহলে এ বিন্দুর পোলার স্থানাঙ্ক ধরে নাও r1 θ1, বি বিন্দুর পোলার স্থানাঙ্ক r2 θ2। তোমাদের কি মনে আছে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক গত লেকচার হয়ে গেছে? কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কেউ বলতে পারবা? একটু বলার চেষ্টা করি দ্রুত দ্রুত। হ্যাঁ, মনে পড়ছে? 1 আর 2 নম্বর রিলেশন বাবা, 1 আর 2 নম্বর রিলেশন। একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা ধরছিলাম xy, পোলার স্থানাঙ্ক r θ। সম্পর্ক 1 আর 2 কি রিলেশন তৈরি করছিলাম আমরা? x r cos θ, y r sin θ। রিমেম্বার তাড়াতাড়ি মাথা নিয়ে নাও। x r cos θ, y r sin θ। এখন কার্তেশীয় ছিল কিন্তু বাবা xy, পোলার ছিল r θ। এখন আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। কার্তেশীয় হয়ে গেছে x1 y1, পোলার হয়ে গেছে r1 θ1। তাহলে সম্পর্কটা কি হবে? x এর জায়গাতে আমি লিখছি x1, r এর জায়গাতে r1, y এর জায়গাতে y1। চেঞ্জ করে বলতে পারবো না আমরা? একটু বলার চেষ্টা করি। তাহলে ধরি এ ও বি বিন্দুর পোলার স্থানাঙ্ক যথাক্রমে r1 θ1 এবং r2 θ2। এ ও বি বিন্দুর পোলার স্থানাঙ্ক যথাক্রমে r1 θ1 এবং r2 θ2। তাহলে একটু সবাই মাথায় নেওয়ার চেষ্টা করি। তাহলে কার্তেশীয় আর পোলারের মধ্যে সম্পর্কটা নেওয়ার চেষ্টা করি, মাথায় নেই আমরা। তাহলে আমি কি লিখতে পারবো বলো? দেখো, তাহলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক অনুসারে আমরা কি লিখতে পারি? তাহলে কমা দাও, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পাই এ বিন্দুর ক্ষেত্রে
এই বিন্দুর ক্ষেত্রে আমরা কি সম্পর্ক পাবো খেয়াল করো x1 ইকুয়াল টু r1 cos থিটা 1 এবং y1 ইকুয়াল টু r1 sin থিটা 1 কত দিনের সম্পর্ক হিসাবে যেহেতু এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x1 y1 আর এই বিন্দুর পোলার স্থানাঙ্ক r1 থিটা 1 এই যে বাবা ভালো করে খেয়াল করো x1 y1 r1 থিটা এই দুটার মধ্যে আমরা কতদিন সম্পর্ক এভাবে করছিলাম এটা ছিল xy এটা ছিল r থিটা আজকে আমরা চেঞ্জ করে x1 y1 করছি r1 থিটা 1 তাহলে গতদিনের সম্পর্ক ছিল x ছিল r cos থিটা সেখানে শুধুমাত্র x1 r1 আর থিটা 1 এই জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে এটা ছিল y ইকুয়াল টু r sin থিটা সে জায়গা হয়ে গেছে y1 ইকুয়াল টু r1 sin থিটা জায়গা হয়ে গেছে কি থিটা 1 বি বিন্দুর ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা বি বিন্দুর ক্ষেত্রে কমা দাও বি বিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো x2 equal to r2 cos theta 2 এবং y2 equal to r2 sin theta 2 তাহলে আমরা এই সম্পর্কগুলো পেয়ে গেছি আমরা এই সম্পর্কগুলো x1 y1 x2 y2 কোথায় বসাবো এখন দেখো এই যে এক নং এ বসাবো দেখো এক নং থেকে পাই খুব তাড়াতাড়ি এক নং থেকে পাই এক নং এর মানগুলো বসে দাও এক নং থেকে পাই ab ইকুয়াল টু এক নং থেকে পাই ab ইকুয়াল টু দাও রুট ওভার x1 এর জায়গায় x1 এর মান বসাও এই যে বাবা x1 এর মান r1 cos theta 1 minus x2 x এর মান কত r2 cos theta 2 তার উপর স্কয়ার সাবধান y1 r1 sin theta 1 minus y2 r2 sin theta 2 হোল স্কয়ার ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই বলে স্যার আস্তে আস্তে জটিলে যাচ্ছেন আমি আগে গতদিনে বলছি আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব এই কারণে প্রতিদিন লেকচার প্রতিদিন মেকআপ করতে হবে নাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব এরপরে দিন আরো আমরা ভেজালে যাব এজন্য অবশ্যই আমি আশা করব তোরা দিনের পর দিনে কমপ্লিট করবা ক্যালকুলেশন করতে থাকি আমরা ক্যালকুলেশন করতে থাকি তার আগে একটু চেক করে নাও মান বসা ঠিক আছে না নাই r1 cos theta 1 r2 cos theta 2 r1 sin theta 1 ওকে ঠিক আছে একটু ক্যালকুলেশন করে নেই আমরা ভেঙে দাও বাবা তাড়াতাড়ি ভেঙে দাও a minus b whole square a square minus twice ab r1 into cos theta 1 into r2 cos theta 2 plus r2 square cos square theta 2 একটাকে ভেঙেই কিন্তু পুরো লাইনটা হয়ে গেছে একটু কষ্ট করে নিচে লিখে দাও প্লাস প্লাস পরটা ভেঙে দাও r1 স্কয়ার sin square theta 1 minus 2 r1 r2 sin theta 1 sin theta 2 একটু সাজে লিখলাম r1 r2 টা একবারে লিখে ফেলছি প্লাস r2 স্কয়ার sin স্কয়ার থিটা 2 ওকে বর্গের সূত্র সিম্পল বর্গের সূত্র ফেলেছি তেমন কিছু না সংখ্যাগুলো একটু দেখতে রাশিগুলো একটু দেখতে বড় হয়ে গেছে কিন্তু আসলে 6 বা 7 এর ফর্মুলা a - হোল স্কয়ার a - হোল স্কয়ার সূত্র ফেলেছি ওকে আমরা শেষ পর্যায়ে চলে আসছি সূত্রটা দেখো এখন কি করা যায় খুব দ্রুত ওকে দেখো তো এই দুটার মধ্যে কি কমন যায় বাবা r1 স্কয়ার কমন যায় তাহলে cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1 ঠিক আছে
এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো, r2 স্কয়ার কমন যায়, তাহলে কমন নিলে r2 স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2। আবারও একটা লাইন লাগতেছে, আমাকে লেখা লাগবে এইটা, দেখো তো কি কমন যায়, 2r1 r2 2r1 r2, তাহলে মাইনাস টুয়াইস r1 r2 কমন না, তাহলে থাকলো কত cos থিটা 1 ইনটু cos থিটা 2 প্লাস মাইনাস কমন নিছি, তাহলে প্লাস হয়ে যাবে sin থিটা 1 ইনটু sin থিটা 2। ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন একটু 19 এর সূত্র আমরা খেয়াল করে, খুব তাড়াতাড়ি বাবা। r1 স্কয়ার কি খেয়াল আছে, cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা মানে কি 1, তো 1 দিয়ে এটা গুণ করলে কি এটাই হবে, লেখা লাগবে আমার, ভুলে গেলাম, একটু পরে লিখে দিচ্ছি, এটা 1, দিস ইজ অলসো 1, তাহলে r2 স্কয়ার মাইনাস 2r1 r2। স্যার এখানে যে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, এটা হায়ার ম্যাথের 8.3 এর শেষের দিকে অঙ্ক আকারে ছিল। প্রমাণগুলো আমরা ত্রিকোণমিতি থেকে করব। আমি এই মুহূর্তে জ্যামিতি পড়াচ্ছি, আমরা যখন ত্রিকোণমিতি শুরু করব সেক্ষেত্রে এটা আমি এটা ফর্মুলা ইউজ করব, এখানে প্রমাণটা আমি ত্রিকোণমিতি করার সময় দেখাবো। এই মুহূর্তে আমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা চালাই। cos a cos b প্লাস sin a sin b, ট্রাই টু রিমেম্বার। cos এটাকে a কল্পনা করো, এটাকে b কল্পনা করো, a b, তাহলে cos a cos b প্লাস sin a sin b একটা সূত্র। খেয়াল না থাকলে আমি লিখে দিচ্ছি, লেখা শেষ করে দিয়ে আগে আমি ইনটু cos, সূত্রটা মুখস্থ করে নাও, cos a cos b দুইবার উচ্চারণ করো, cos cos sin sin, cos cos sin sin। আচ্ছা, প্লাস থাকলে সূত্রে আছে এখানে মাইনাস, তাহলে cos a cos b প্লাস sin a sin b, এই সূত্রের প্রমাণটা আমরা ত্রিকোণমিতিতে গিয়ে দেখব। এই মুহূর্তে আমরা মুখস্থ করে নেই cos a মাইনাস b। তাহলে আমরা সূত্র প্রতিপাদন করে ফেলছি ইনশাআল্লাহ। পোলার স্থানাঙ্কের মাধ্যমে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র এটা। আমরা যেহেতু সবাই ভালো ছাত্র, সবাই এক্সপার্ট, আমরা অনেকেই বুয়েট পড়া প্রত্যাশী, রুয়েট পড়ার কুয়েট পড়ার প্রত্যাশী, সেক্ষেত্রে বাদ দেওয়ার চেষ্টা থাকবে না আমাদের। এই কারণে পোলার স্থানাঙ্কের মাধ্যমে অঙ্ক মাঝে মাঝে আসে, না করলে আমাদের পরীক্ষা পাস করা যাবে, কিন্তু এডমিশন টেস্টের ক্ষেত্রে বাবা একটু প্রবলেম পড়বো। এই কারণে আমি কোনো কিছু বাদ না দেওয়ার চেষ্টা করব। এখানে তোদেরকে একটু প্রেশার নিতে হবে, একটু প্রেশার নিয়ে কাজ করতে হবে। যাক, আমরা মুখস্থ করে ফেলেই তাহলে পোলার স্থানাঙ্কের মাধ্যমে r1 স্কয়ার প্রথম ব্যাসার্ধ ভেক্টর প্লাস r2 স্কয়ার দ্বিতীয় ব্যাসার্ধ ভেক্টর বিয়োগ 2 ইনটু প্রথম ব্যাসার্ধ ভেক্টর ইনটু দ্বিতীয় ব্যাসার্ধ ইনটু cos অফ যে কোনো একটা কোণ থেকে আরেকটা কোণ বিয়োগ দিলেই হবে। ওকে, ধন্যবাদ। এটা আমরা মুখস্থ করে নেব। ইতিমধ্যে আমরা দেখছি যে এই সূত্রটা প্রমাণ করতে গিয়ে আমি একটা সূত্র ইউজ করছি। এখন আমাদের সামনের দিকে কিছু সূত্র লাগবে, যে সূত্রগুলোর প্রমাণ 19 এ আমরা ত্রিকোণমিতিতে কিছু করে আসছি, কিছু এখানকার ত্রিকোণমিতিতে আমরা 7 প্রশ্নমালা আমাদের ত্রিকোণমিতি, 6 প্রশ্নমালা আমাদের ত্রিকোণমিতি আছে, সেখানে যখন আমি যাব তখন এই সূত্রগুলো প্রমাণ দেখাবো। তবে আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে কিছু সূত্র লাগবে, ত্রিকোণমিতির কিছু সূত্র লাগবে, প্রয়োজনীয় কিছু সূত্র লাগবে। আমি সেগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু লিখে ফেলি। সূত্র 1, যেমন 19 এর সূত্র একটু আগে আমরা ইউজ করলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। বলো, ভুলে গেলে হবে না। 1, 2 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, this is also 1, 3 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, this is also 1, 4 tan theta equal to sin theta भाग cos theta, 5 cot theta equal to cos theta भाग sin theta। ওকে, এরা সবগুলাই 19 এর সূত্র। এখানকার নতুন দুই একটা সূত্র লাগবে, সেটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করি। sin twice theta সমান সমান,
এর প্রমাণ আবারও আমি বলছি ত্রিকোণমিতি করার সময় আমরা দেব। আপাতত আমরা একটু মাথায় নিয়ে নেব sin twice theta 2 sin theta twice sin theta into cos theta। একটু মাথায় নিয়ে নেই, এটা ভাবো না যে স্যার এই টুটা এখানে আসছে। এটা আমি কৌশলটা অ্যাটলিস্ট প্রমাণ না দিলেও এই মুহূর্তে কৌশলটা বলার চেষ্টা করছি। সাইন কোনো কিছুকে ভাঙলে অলওয়েজ একটা 2 আসে বাইরে, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা অর্ধেক অর্ধেক হয়ে সাইনের কাছে যাবে, কসের কাছে যাবে। অনুরূপ ভাবে তাহলে আমি কি দিতে পারি, সাইন থিটাকে যদি আমি ভাঙতে বলি তাহলে কি হবে বাবা, এই নিয়মে তাহলে একটা 2 আসবে, টুয়াইস থিটা ভেঙে হয়ে গেছে থিটা থিটা অর্ধেক অর্ধেক, তাহলে থিটা কি হবে 2 sin theta by 2 into cos theta by 2। 7 নম্বর সূত্র গেল। আরো দুই একটা সূত্র লাগবে আমাদের। 8 cos twice theta, এটাকে ভেঙে লেখা যাবে cos square theta minus sin square theta। এটা প্লাস দিও না, আবার প্লাস দিলে 1 হয়ে যাবে 19 এর সূত্র। এটা মাইনাস, এখানেও একই কথা, টুয়াইস থিটা ভেঙে দিয়েছি থিটা থিটা হয়েছে, অ্যাঙ্গেল হাফ হাফ হয়েছে, 50-50 ভাগ হয়ে গেছে। তাহলে 9 নম্বর আমরা এভাবে দিতে পারি cos থিটা সমান সমান একই নিয়মে কি হবে বলো, মুখ বন্ধ করে থাকলে কেমন করে হবে বলো, cos স্কয়ার থিটা বাই 2 থিটার অর্ধেক থিটা বাই 2 বা থিটা বাই 2 বা হাফ থিটা। ওকে, আরো দুই একটা সূত্র আছে, আমরা লিখে নেই দ্রুত। 10 sin a plus b sin a into cos b plus cos a into sin b। স্যার এর প্রমাণ আবার আমি বলে দিচ্ছি, এটা ত্রিকোণমিতির সূত্র, কিন্তু ত্রিকোণমিতির সূত্র হলো আমাদের এখানে প্রথম অধ্যায় লাগবে, কিন্তু একটা অধ্যায় করতে গিয়ে আরেকটা অধ্যায় শুরু করলে তোদের কাছে ঝামেলা লাগবে, বিধায় আমি ত্রিকোণমিতির সূত্রগুলোর প্রমাণ আবারও বলছি, আমি যখন ত্রিকোণমিতি করাবো ইনশাল্লাহ তখন দেবো। 10 এখানে একটু ভাবিও না স্যার এরকম লেখা যায় না স্যার, সাইন এ যোগ সাইন বি করা, না এটা তো পুরোটা একটা অ্যাঙ্গেল বাবা, পুরোটা একটা কোণ, সুতরাং এটা প্রমাণ করে এরকম লেখা যাবে, কিন্তু সাইন এ যোগ সাইন বি এটা লেখা যাবে না। সাইন এ কস বি কস এ সাইন a minus b sin a cos b minus cos a sin b। একটু লক্ষ্য করো, খেলা রাখার জন্য কৌশল বলছে, প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, বাকি কিন্তু সব ঠিকঠাক আছে, বাকি স্ট্রাকচার সব ঠিক আছে। 12 নম্বর cos a plus b, যেটা আমরা আজকে ব্যবহার করছি, ইতিমধ্যে আমরা ব্যবহার করছি, cos a cos b sin এর সময় প্লাস থাকলে প্লাস, cos এর সময় কিন্তু বাবা প্লাস থাকলে মাইনাস, sin এর sin। 3 নম্বর 13 নম্বর cos a minus b cos a cos b plus sin a sin b। তাহলে 13টা সূত্র দেখো, ঝিমে থাকলে চলবে না। যদি ভাবো এখনো তো ভর্তি হইলাম না, কবে ক্লাস শুরু হবে, কবে সরকার প্রতিষ্ঠান খুলে দেবে, এই একটু গায়ে যদি না লাগাই থাক কিছুদিন যাক, তাহলে বাবা চলবে না। দেখো এই 3 লেকচারে কত নতুন নতুন তথ্য আমরা পেয়ে গেছি, এবং প্রতিটা লেকচারে আমরা নতুন নতুন কিছু তথ্য পাবো। সুতরাং বসে থাকলে চলবে না, অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে 13টা সূত্র মাথায় নেব আমরা। তারপরে আমরা 19 একটা ত্রিকোণমিতির চার্ট পড়ছিলাম, মনে আছে তোদের? যেমন sin 0 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান। আমরা এটা আমাদের ব্যাড হ্যাবিট হয়ে গেছে ক্যালকুলেটর টিপা। এখন 2 দিয়ে 10 কে গুণ করলে অনেক সময় আমি দেখি বাচ্চারা ওই ক্যালকুলেটর টিপে করতেছে। না, আমরা কি ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাই না? তোরা খবর নিয়ে দেখিও, ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টে ক্যালকুলেটর নিষিদ্ধ, অবশ্যই ক্যালকুলেটর নিষিদ্ধ। সুতরাং আমরা যদি ওখানে ভালো জায়গায় পড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের ক্যালকুলেটর ব্যবহার থেকে আস্তে 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 আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই কারণে কিছু জিনিস এখন থেকে আমাদের মেমোরিতে একবারে মুখস্থ কণ্ঠস্থ
এই জন্য তোদের একটা হোমওয়ার্ক থাকবে যে ত্রিকোণমিতিক চার্ট মুখস্থ, ত্রিকোণমিতিক চার্ট মুখস্থ। হোমওয়ার্কটা আমি ধরতে পারতেছেন না, কোন এক সময় ধরার সুযোগ আসলে আমরা ইনশাল্লাহ ধরাধরি করবো। ত্রিকোণমিতিক চার্টটা মুখস্থ করে নেব, আমরা সূত্রগুলা মুখস্থ করে নেব। আমি আর একটু সময় নিতে চাচ্ছি, 2-3 মিনিট। সামনের দিন আমরা সরাসরি যাতে অঙ্কে যেতে পারি, এবং সবগুলা কমপ্লিট না করলে কিন্তু সামনের দিন অঙ্ক কঠিন লাগবে। সামনের দিনের শুরুতেই যে জিনিসটা লাগবে আমার, তার জন্য আর একটু সামান্য সময় চাচ্ছে। কার্তেশীয় সমীকরণ কাকে বলে? কার্তেশীয় সমীকরণ বলতে আমরা কি বুঝি? আমরা ইতিমধ্যে কার্তেশীয় স্থানাঙ্ক শিখে ফেলছি। যে সমীকরণের মধ্যে কার্তেশীয় স্থানাঙ্ক বিদ্যমান থাকবে, যে সমীকরণের স্ট্রাকচারে গঠন প্রণালীতে কার্তেশীয় স্থানাঙ্ক, মনে আছে তো কি? কার্তেশীয় রেনে দেখার্ত কর্তৃক উদ্ভাবিত যে স্থানাঙ্ক, তাই কার্তেশীয় স্থানাঙ্ক, যাকে আমরা কি দ্বারা ডিনোট করছিলাম? xy। অর্থাৎ যে সমীকরণের মধ্যে xy বিদ্যমান থাকবে, দ্যাট ইজ কার্তেশীয় স্থানাঙ্ক xy দেখা যাবে, তার নাম হলো কার্তেশীয় সমীকরণ। তাহলে যে সমীকরণে কার্তেশীয় স্থানাঙ্কের x এবং y বিদ্যমান থাকে, তাকে কার্তেশীয় সমীকরণ বলে। কার্তেশীয় সমীকরণ বলে। মুখস্থ করে খুব দ্রুত বাবা, সহজ কথা। কার্তেশীয় সমীকরণ, যে সমীকরণের মধ্যে x y দেখা যাবে, x এবং y বিদ্যমান। যেমন x² প্লাস y² ইকুয়াল টু 25, তাহলে এখানে x y দেখা যাচ্ছে, কার্তেশীয় সমীকরণ। দ্রুত এরপরে আমরা লিখে ফেলি পোলার সমীকরণ। পোলার সমীকরণ। তাহলে একইভাবে এটা কি বলতে পারবো বলো? যে সমীকরণে পোলার স্থানাঙ্কের আর এবং থিটা বিদ্যমান থাকে, তাকে পোলার সমীকরণ বলা হয়। পোলার সমীকরণ বলা হয়। পোলার সংক্ষেপে লিখলাম, সময় কম আমাদের। পোলার সমীকরণ বলে। যেমন, তাহলে যে সমীকরণের মধ্যে আর থিটা দেখা যাবে, তার নাম হলো পোলার সমীকরণ। যেমন যে সমীকরণের মধ্যে আর থিটা দেখা যাবে, তার নাম পোলার সমীকরণ। যেমন r² ইকুয়াল টু sin টুয়াইস থিটা। আমি একটা সমীকরণ লিখলাম বাবা, দেখো তো, যেখানে পোলার স্থানাঙ্কের আর এবং থিটা দেখা যাচ্ছে। আমরা তিনটা লেকচারের মাধ্যমে মোটামুটি প্রশ্নমালা 3.1 এর বেসিকগুলো শেষ করছি। সেই সুযোগে 9-10 এর ঘাটতি, ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা সহ কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক সবগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। শুধু আমি আলোচনা করলে হবে না, আবারও বলছি, তোমরা যদি গায়ে লাগে না করো তাহলে আমার চেষ্টা কিন্তু সফল হবে না। মূল কথা হলো তোদেরকেই সহযোগিতা করতে হবে। আমি শুধু পথ দেখা দেব, আমি আমার আন্তরিক চেষ্টা চালিয়ে যাব, কিন্তু তোদেরকে সহযোগিতা করতে হবে। কারণ অনেকেই আমার সাথে কথা বলছেন মোবাইলে, আবার দেখা গেল অনেকেই বলে নাই। সুতরাং যারা এখন পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করতেছো না, তারা মোবাইলে হোক, আমার মেসেঞ্জারে হোক, মেসেজে হোক, যেভাবে হোক আমার সাথে যোগাযোগ করে টাইম টু টাইম জিনিসগুলো বুঝে নিয়ে আমরা অদৃশ্যভাবে হইলেও আমাদের কোর্স কমপ্লিট করার চেষ্টা চালিয়ে যাব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।